আজকে যে মেন টপিক সেটা হচ্ছে লিখে দিচ্ছি আমি, অসুবিধা নেই। পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। এর মানে হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের মানেটা কি, মানে পার্টিকুলারলি বিশেষ কিছু মানে নেই। আমাদের জানি কি, আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে মাটি, আর মাটির নিচে অনেক কিছু আছে। তো গল্পটা এখানটাতে যে পৃথিবীটাকে যদি আমরা একটা ডিম ভাবি, ঠিক আছে। আজকের ক্লাস হচ্ছে কি, আজকের ক্লাসের টপিক হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, আর সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের পার্ট, ঠিক আছে। তো পৃথিবীর আভ্যন্তরীণ গঠন ন্যাচারালি আমরা ভূগোলেও পড়ে থাকি। তো এবার ভূগোলে পড়ি বা যে সাবজেক্টেই পড়ি না কেন, কোনো অসুবিধা নেই, পিটেটের সিলেবাসে এই চ্যাপ্টারটা আছে, এই হলো কথা। তো পৃথিবীর আভ্যন্তরীণ গঠন যদি আমরা পড়তে শুরু করি তাহলে দেখব পৃথিবীর ভিতরে যে গঠনটা তা অ্যাকচুয়ালি আমরা কি খালি চোখে উপর দিকে তাকালে কিন্তু দেখতে পাই না। কিন্তু আবার যদি আমরা কোনো একটা সুড়ঙ্গ কেটে একদম পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাই, তাও দেখব যে কেন্দ্রের দিকে পৌঁছলেও দেখব যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আমরা মাটিটা কাটছি, আস্তে আস্তে এগিয়ে চলে যাচ্ছি, আলটিমেটলি আমরা কিন্তু কিছু দেখতে পাবো না। কিন্তু কি করা হচ্ছে, যারা ভূবিজ্ঞানী তারা কি করছে, এই অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করছে কিভাবে না, তো মানে ওই ভূপৃষ্ঠকে যে 100 কিলোমিটার যে গভীরের তাপমাত্রা সেখানে যাচ্ছে, তখন দেখছে যে 1000 সেলসিয়াস বা 1000 ডিগ্রি সেলসিয়াস করে তার তাপমাত্রা হচ্ছে, বা কোথাও তার থেকেও বেশি হচ্ছে। তারপরে দেখছে যে তারা দেখছে যে পৃথিবীর ভেতরে আভ্যন্তরীণ চাপও বেশি, তাপও তারপরে কি বলে, প্রতি বর্গ ইঞ্চিতে যদি পৃথিবীর অভ্যন্তরে চলে যাওয়া যায় তাহলে দেখব যে চাপের পরিমাণ যেটা সেটা হচ্ছে 14.7 পাউন্ড, ঠিক আছে। যেটা মানে ওই কি বলে, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি ধরা হয় তাহলে পৃথিবীর চাপের পরিমাণ দাঁড়াবে হচ্ছে তোমার 35 লক্ষ অ্যাটমসফিয়ার। ব্যাপারটা বুঝতে পারলে? অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা চলে যাই তাহলে পৃথিবীর ভেতরে যে চাপ, সেই চাপটা কতটা, সেই চাপের পরিমাণটা দাঁড়াবে 14.7 পাউন্ড। আর এটা হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ারিক হিসাবে যদি আমরা ধরি, মানে অ্যাটমসফিয়ারের একক হিসেবে যদি ধরি, তাহলে দেখব প্রায় 35 লক্ষ অ্যাটমসফিয়ার। আর এই প্রতিকূল চাপ ও তাপ ও চাপে কি হয়, ভূ অভ্যন্তরীণ গঠনটা এক এক জায়গায় এক এক রকম হয়েছে, ঠিক আছে। এই কারণে ভূ অভ্যন্তরীণের গঠন যদি আমরা পড়তে যাই তাহলে আমরা তো আর কিছু আবিষ্কার করিনি, যা আবিষ্কার করার তারা ভূবিজ্ঞানীরা অলরেডি করেছে। আর এই বিভিন্ন পৃথিবীর আমি ছবিটা আঁকলে তোমরা আরও বেশি ভালো বুঝতে পারবে। দেখবে যে পৃথিবীর অভ্যন্তরের এক এক জায়গাটা এক একটা পার্ট এক এক রকম। মানে আমরা যেমন ধরো প্রথমের পার্টে শিয়াল সীমার পার্টগুলো পড়ি, তো ওই জায়গায় একরকম, তার নিচে একরকম, আবার কেন্দ্রমণ্ডলে যদি যাই সেখানে আর এক রকম। মানে এই যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো এই আলাদা হওয়ার ফলে কি হয়, আমাদের যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের যে পি তরঙ্গ বা এস তরঙ্গ, অর্থাৎ হচ্ছে প্রাথমিক তরঙ্গ কিংবা গৌণ তরঙ্গ, ঠিক আছে, বা তৃতীয় আর একটা তরঙ্গ আছে লাভ তরঙ্গ বা এল তরঙ্গ, সেইগুলোর তারতম্যও আমরা এই ভূ অভ্যন্তরের গঠন আলাদা হওয়ার জন্য বুঝতে পারি। তাহলে কি বললাম যে পৃথিবীটাকে যদি এরকম করে স্লাইস করে ধরা হয়, অর্থাৎ এইরকম স্লাইসিংভাবে যদি আমরা পৃথিবীটা ধরি, আর এই উপরের পার্টটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, তাহলে দেখব পৃথিবীর 3টে পার্ট আছে, ঠিক আছে। তো এই যে পার্টগুলো, এই 3টে পার্টই কিন্তু আলাদা। তো 3টে পার্টের গঠনমূলক বৈশিষ্ট্য যেহেতু আলাদা হয়, তার জন্যে পৃথিবীর অভ্যন্তরে যদি কোথাও ভূমিকম্পের উৎস হয়, ভূমিকম্পটা হলে কি হবে, যেহেতু বিশেষত বৈশিষ্ট্য আলাদা, তো ভূমিকম্পের যে ওয়েভ বা তরঙ্গগুলো আছে, অর্থাৎ পি, এস কিংবা প্রাথমিক তরঙ্গ যেটা, বা এল তরঙ্গ যেটা, অর্থাৎ 3টে পি, এস আর এল, এই তরঙ্গগুলোর বৈশিষ্ট্য দেখব পাল্টে যাবে, ঠিক আছে, তাদের গতিবেগও পাল্টে যাবে। তো সেইগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসে না বলে আমি ওই গতিবেগের পার্থক্য বা কিছু ওগুলো নিয়ে আমি বলছি না। তো আগে পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গটা একটুখানি বলে দিই, তারপরে এই পৃথিবীর আভ্যন্তরীণ গঠনটা বলছি। তো আমরা যদি ভূমিকম্প চ্যাপ্টারটা পড়ি, সেখানে দেখব যে ভূমিকম্পের উৎসর পরে যে তরঙ্গের যে প্রকারভেদ, সেইখানে ভূমিকম্পের তরঙ্গটাকে 2 ভাগে ভাগ করা যাবে। এটা আমি কিন্তু এখন বলছি না, আমি হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, কেউ যদি অডিও মিউট না করে থাকো, তোমরা কাইন্ডলি অডিওটাকে একটু মিউট করবে, ঠিক আছে, নাহলে অন্যদের অসুবিধা হবে। তো পার্থ সারথী মণ্ডল, তুমি অডিও অফ করে রাখো, ঠিক আছে। তো আমি এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে ভূমিকম্পের পার্ট, ঠিক আছে। আর এটা পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, এই চ্যাপ্টারটা এটা বলছি। তার আগে ভূমিকম্পের যে 3টে তরঙ্গ আছে, পি, এস আর এল,
এই তরঙ্গ নিয়ে একটুখানি ডিসকাস করে দিই, তারপর আমি ওটাই ঢুকবো। তো প্রথমে হচ্ছে পি তরঙ্গ। পি তরঙ্গ মানে কি? প্রাইমারি ওয়েভ। তো প্রাইমারি ওয়েভটা কি? কঠিন তরল উভয় পদার্থের মধ্যে দিয়ে এই প্রাইমারি ওয়েভটা ভ্রমণ করতে পারে। মানে পৃথিবীর মধ্যে যদি কঠিন অবস্থাও থাকে বা তরল অবস্থা থাকে, যাই থাকুক না কেন, এই প্রাইমারি ওয়েভটা কিন্তু দুটোর মধ্যে দিয়ে যাবে। তারপরে হচ্ছে এর গতিবেগ পদার্থের ঘনত্ব যেটা তার উপরে নির্ভর করে। ঘনত্ব যদি বেশি হয় বা কম হয় তার উপরে এর গতিবেগটা নির্ভর করবে। আর একটা এর বৈশিষ্ট্য হলো ঘনত্বর সঙ্গে সঙ্গে পি তরঙ্গের গতিবেগ সমানুপাতিক। অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে তাহলে দেখবো পি তরঙ্গটা তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর যদি দেখবো যে ঘনত্ব কম হচ্ছে তাহলে দেখবো পি তরঙ্গটা আস্তে আস্তে পৌঁছচ্ছে। এই ছিল পি তরঙ্গের বৈশিষ্ট্য। এগুলো থেকে আমাদের পরীক্ষা বেশি আসে না, জাস্ট তোমাদের বোঝার জন্য বা জানার জন্য একটুখানি বলছি। এস তরঙ্গ হচ্ছে শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়েই যাবে, অর্থাৎ যে কোনো রকম শিলার মধ্যে দিয়ে এই এস তরঙ্গটা যাবে, সেকেন্ডারি ওয়েভ। ঠিক আছে। আর একটা হলো তরল পদার্থের সংস্পর্শে এলেই এই এস তরঙ্গের যে গতিবেগ সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ পি তরঙ্গটা পৌঁছে যাবে, এস তরঙ্গটা কিন্তু তরলের টাচে এলে আর যাবে না। ঠিক আছে। এই ছিল এস তরঙ্গ আর পি তরঙ্গ। এল তরঙ্গটা আমি তোমাদেরকে লাস্টে বলবো। এল তরঙ্গটা হচ্ছে সবথেকে ক্ষতিকারক। এটাকে ভালোবেসে বলা হয় লাভ ওয়েভ, LOV, লাভ ওয়েভ। আমরা ন্যাচারালি জানি যে ভালোবাসা শরীর এবং মনের পক্ষে খারাপ, তেমনি একই রকমভাবে লাভ তরঙ্গটাও হচ্ছে পৃথিবী পৃষ্ঠের উপরে বসবাসকারী মানুষ কিংবা অন্যান্য জীবজন্তুর জন্য খারাপ। পি তরঙ্গ আর এস তরঙ্গ যত না ক্ষতি করে, লাভ ওয়েভ কিন্তু তার থেকেও বেশি ক্ষতিকারক, কারণ এটা আনুভূমিক এবং তির্যক দুই ধরনের তরঙ্গই ক্রিয়েট করে। কীরকম ক্রিয়েট করে? অর্থাৎ এটা যখন হয়, এই লাভ ওয়েভ যখন আসে তখন দেখা যাবে যে পৃথিবীটা এইভাবে কম্পিত হচ্ছে, একই সঙ্গে এইভাবে ওইভাবেও কম্পিত হচ্ছে। তাহলে ভাইব্রেশনটা এতটা বেশি হয়, উপরে থাকা বাড়িঘর অনেক বেশি ক্ষতিপ্রবণ হয় এই লাভ ওয়েভের জন্য। ঠিক আছে। তাহলে আমরা জানি কি ভালোবাসা ক্ষতিকারক, তাহলে ভূমিকম্পের ক্ষেত্রে এই এল ওয়েভ বা লাভ ওয়েভটা ক্ষতিকারক। পরীক্ষায় দেবে PSL, 3 ধরনের তরঙ্গের মধ্যে কোন তরঙ্গ অতিরিক্ত ক্ষতিকারক, তাহলে বলবে লাভ ওয়েভ। ঠিক আছে। এই ছিল ভূমিকম্পের 3টে তরঙ্গের কথা। জাস্ট পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের কিছু জিনিস বোঝার জন্য এই তরঙ্গটা একটুখানি বললাম। আমরা ভূমিকম্প চ্যাপ্টার আলাদা করে পড়ব। এইবার আমরা যেটা পড়ছি আজকের মেন টপিক, সেটা হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। তো পৃথিবীর আভ্যন্তরীণ গঠন যদি আমরা দেখতে যাই তাহলে দেখব 3টে পার্ট আছে, এবং 3টে পার্টকেই আলাদা আলাদা করে 2টো করে পার্টে ভাগ করা যায়। ঠিক আছে। তো সেটা আমরা পড়ছি। আমি একটু ছবিটা এঁকে নিই, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি, অসুবিধা কিছু হবে না। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আমরা বুঝবো। তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে পৃথিবীকে, বা তোমরা যদি একটা ডিম সেদ্ধ করো তাকে যদি ট্রায়াঙ্গুলার শেপে কাটো, ঠিক আছে, ধরো এইটা একটা ডিম, আর এই ডিমটাকে আমরা এইভাবে কেটে ফেললাম। এইভাবে যদি কাটি তাহলে আমরা 3টে জিনিস দেখতে পাবো। প্রথমে দেখবো একটা অংশে আছে কুসুম, যেটা হলুদ রঙের হয়। তারপরে দেখবে একটা সাদা রঙের অংশ আছে, যেটা অ্যাকচুয়ালি প্রোটিন লিপিড থাকে, সেই অংশটা। আর লাস্টে দেখবো কি, ওই ডিমের খোলাটা। ঠিক একই রকমভাবে পৃথিবীটাকেও যদি আমরা কাটি তাহলে এই যে ট্রায়াঙ্গুলার শেপটা হলো, এইটাকে আমি ঘুরিয়ে এইভাবে এঁকেছি, যেটার বড় ভার্সনটা এইটা। তো এইটা যখন আমরা দেখব পৃথিবীর আভ্যন্তরে 3টে পার্ট আছে, আর প্রত্যেকটা পার্ট দেখব 2টি করে ভাগে বিভক্ত। অর্থাৎ এই পার্টটার 2টো পার্ট, এটা একটা এটা একটা, এই পার্টটার 2টো পার্ট, এটা একটা, নামগুলো বলছি একটু পরে। আর লাস্ট পার্টেরও, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের 2টো পার্ট হবে। তো আমরা পৃথিবীটাকে ডিমের সঙ্গে তুলনা করে বুঝতে পারছি। ঠিক আছে। তোমরা বাড়িতে একটা ডিম সেদ্ধ করে কেটে খেয়ে নেবে, হ্যাঁ, পৃথিবী বুঝতে যাবে না, নষ্ট হয়ে যাবে নালে। আচ্ছা, তো এই যে পার্টিশনগুলো হচ্ছে, অর্থাৎ যে রেখা দ্বারা আমরা পৃথিবীর ভেতরে অভ্যন্তরকে 3টে ভাগে ভাগ করছি, সেইগুলোকে বলা হয় বিযুক্ত রেখা। অর্থাৎ ভালো ভাষায় যদি বলি, বিভিন্ন উপাদানের তারতম্য অনুসারে ভূ অভ্যন্তরের স্তরভাগগুলিকে অপরের সঙ্গে যে সূক্ষ্ম সীমারেখা দ্বারা আলাদা করা হয়, বা একটা পার্ট একজনের সঙ্গে মিশে যায়, সেই পার্থক্যকে করা হয় বিযুক্তি রেখার মাধ্যমে। ঠিক আছে। যে সূক্ষ্ম সীমারেখা দ্বারা উপাদানগত ক্যারেক্টারিস্টিকগুলো আমরা আলাদা করতে পারি, তাহলে এখানে 2টো বিযুক্তি রেখা আছে, একটা এটা। ঠিক আছে। এই ছিল আমাদের বিযুক্তি রেখার সংজ্ঞা। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রথমের যে পার্ট, এটা আমি ছবিতে বড় এঁকেছি, অ্যাকচুয়ালি এটা সাইজটা ছোট হয়, তো বোঝার জন্য এঁকেছি, লিখতে হবে পাশে কয়েকটা জিনিস। তো প্রথমের যে পার্ট সেটা কি, সেটা হচ্ছে ভূত্বক, তারপর ওটা হচ্ছে গুরুমণ্ডল, তারপর ওটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধা হয়ে যাবে। তো প্রথমের যে পার্ট সেটা হচ্ছে ভূত্বক।
তারপরটা কি বললাম, গুরুমণ্ডল। তারপরটা যেটা আছে এটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, তো ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলে। এবার আমি প্রথম থেকে বারবার করে বলে আসি, প্রত্যেকটা দুটো করে পার্ট আছে। ঠিক আছে, তো দুটো করে পার্টের আমরা নাম পড়ব যে কোনটাকে কি বলে বা বলা হয়। তো ভূত্বকের যে দুটো পার্ট, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, অর্থাৎ এই দুটো। একটা হচ্ছে মহাদেশীয়, আর একটা হচ্ছে মহাসাগরীয়। হলো মহাদেশীয় আর মহাসাগরীয়। তো এরপরে মাঝখানে লাইনটার একটা নাম আছে, ওই নামটা আমি লাস্টে তিনটেরই বলছি। তার আগে তিনটে পার্টিশন আমি তোমাদেরকে ভালো করে বলে দিই। তো এই ছিল আমাদের ভূত্বকের দুটো পার্ট। ঠিক আছে, উপরের পার্টটা ছিল মহাদেশীয়, নিচের পার্টটা ছিল মহাসাগরীয় পার্ট। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলেরও ঠিক দুরকম পার্ট, একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, আর একটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। তো এটা আমি লিখছি না, গুরুমণ্ডল কথাটা ওইদিকে লেখা আছে তার জন্যে। তো মহাদেশীয়, মহাসাগরীয়, গুরুমণ্ডলের দুটো ঊর্ধ্ব নিম্ন। এরপরে চলে আসবে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের দুটো পার্ট, একটা হচ্ছে বহিঃ কেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। ঠিক আছে, তাহলে ভূত্বকের দুটো পার্টিশন মহাদেশীয়, মহাসাগরীয়। তারপরে গুরুমণ্ডলের দুটো পার্টিশন মহাসাগরীয় আর গুরুমণ্ডলের দুটো পার্টিশন ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডল। একই রকমভাবে কেন্দ্রমণ্ডলের দুটো পার্টিশন বহিঃমণ্ডল আর অন্তঃমণ্ডল। এইটার একটা নাম লিখলাম, এই যেটা নামটা লিখলাম সেটা হচ্ছে কনরাড, অর্থাৎ মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের মধ্যে যে সূক্ষ্ম সীমারেখা নির্ধারণ করা হয় তার নাম হলো কনরাড। ঠিক আছে, একই রকমভাবে এই যে গুরুমণ্ডলের দুটো পার্টিশন আছে তার যে পার্থক্যটা করছি, অর্থাৎ ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডলের যে লাইন তার একটা নাম আছে, তার নাম হচ্ছে র্যাপিডি। আরেকটা হলো বহি আর অন্তঃকেন্দ্রমণ্ডলের যে নাম আছে তার নামটা হচ্ছে লেম্যান। ঠিক আছে, তাহলে এগুলো আমি আলাদা করে তোমাদেরকে ডেসক্রাইব করব, আরেকবার ডেসক্রাইব করব। তো যারা লাইভ ক্লাসে দেখছো তো তারা হয়তো বুঝতে পারবে না, তাদের জন্য আমি ডবল করে বলবো। তোমরা আশা করি 1 মিনিটের মধ্যে পুনরায় সবাই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা যদি ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে দেখি, তাহলে যে লাইনটা, অর্থাৎ ভূত্বক এবং গুরুমণ্ডলকে যে লাইনটা ডিভিশন করে এই উপরের দুটো পার্টকে, তার নাম হচ্ছে মোহ বিযুক্তি রেখা। ঠিক আছে, একই রকমভাবে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে যে লাইনটা ভাগ করে তার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। দেখো,
তো আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম এই পার্টটাই মেন ইম্পর্ট্যান্ট পার্ট, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো পরীক্ষায় প্রশ্নটা কি দেবে, তোমাকে যে কোনো দুটো পার্টিশনের নাম বলবে এবং দুটো পার্টিশনের মধ্যে যে রেখা হয় সেই রেখার নামটা জিজ্ঞেস করবে। অর্থাৎ প্রথম থেকে একবার রিপিট করে দিই, পৃথিবীকে আমরা তিনটি ভাগে ভাগ করি, তিনটে স্তর। এইটা হলো ভূত্বক, এটা ছিল গুরুমণ্ডল, এটা ছিল কেন্দ্রমণ্ডল। ভূত্বকের দুটি পার্ট, মহাদেশীয় পার্ট এবং মহাসাগরীয় পার্ট। তারপরে হচ্ছে গুরুমণ্ডলের দুটো পার্ট, একটা হচ্ছে ঊর্ধ্ব, একটা হচ্ছে নিম্ন। একই রকমভাবে কেন্দ্রমণ্ডলের দুটো পার্ট, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল ভেতরের দিকটা, আর একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। হয়ে গেল। এইবার মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতকে বা অংশকে বা ভূত্বকের এই দুই অংশকে যে সূক্ষ্ম সীমারেখা দ্বারা আলাদা করা হয় তার নাম হচ্ছে কনরাড। ক্লিয়ার? এরপরে হচ্ছে ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডলকে যে সূক্ষ্ম সীমারেখা দ্বারা আলাদা করা হয় তার নাম র্যাপিডি। এরপরে হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলকে যে সূক্ষ্ম সীমা লেখা দ্বারা আলাদা করা হয় তার নাম হচ্ছে লেম্যান। এইবার প্রশ্ন হলো, তাহলে স্যার গুরুমণ্ডল এবং ভূত্বক এই দুটোকে আলাদা করছে কে? এই দুটোকে আলাদা করছে মোহ বিযুক্তি রেখা। কি বললাম? ভূত্বক এবং গুরুমণ্ডলকে যে আলাদা করছে যে লাইনটা, অর্থাৎ এই মোটা যে লাইনটা আমি টেনেছি, এই লাইনটার কথা হচ্ছে, এই যে লাইনটা, এই লাইনটার নাম হলো মোহ বিযুক্তি রেখা, যেটা ভূত্বক আর গুরুমণ্ডলকে আলাদা করছে। এরপরে হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে আলাদা করছে কে? সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আশা করি তোমাদের এর মধ্যে আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? যদি কারোর কোনো অসুবিধা থাকে সে আলাদা করে কমেন্ট করবে, তাকে আমি আলাদা করে লাস্টে বুঝিয়ে দিচ্ছি। আপাতত ক্লাসটা একটু এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে? তো এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই যে ভূত্বক, এর ক্যারেক্টারিস্টিকটা কী। তো ভূত্বক অ্যাকচুয়ালি পৃথিবীর উপরিভাগে যে শিলা বা মৃত্তিকা বা আমরা যার উপরে থাকছি সেই টোটাল অংশটাই ছিল ভূত্বক, ঠিক আছে? আর এই স্তরের মূল উপাদানকে আমরা কি বলি? শিলা বা শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার, LITHOSPHERE, লিথোস্ফিয়ার। তো ভূত্বকের দুটো পার্ট পড়েছি, মহাদেশীয় আর মহাসাগরীয়। তো মহাদেশীয় আর মহাসাগরীয় যে পার্ট, তো দেখব মহাদেশীয় পার্টে গভীরতা হলো খুব কম, 30 থেকে 45 কিলোমিটার। এই মহাদেশীয় পার্টের গভীরতা হচ্ছে 30 থেকে 45 কিলোমিটার। আর যদি দেখি মহাসাগরীয় পাত, তার গভীরতা দেখব 5 থেকে 7 কিলোমিটার, 5 to 7 কিলোমিটার। মহাদেশীয় পাটের যদি দেখি তাহলে যে ঘনত্বটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 2.7 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, অর্থাৎ 2.7 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটারে। এটা ছিল মহাদেশীয় পাটের। আর যদি আমরা মহাসাগরীয় পাতের দেখি তাহলে দেখব 3 গ্রাম প্রতি সেমি কিউব। এগুলো লাগে না, জাস্ট তোমাদের জানার জন্য বলছি, ঠিক আছে? এইবার এই যে মহাদেশীয় পাত আমরা দেখছি, মহাদেশীয় পার্টের দুটো পার্টিশন হয়, ঠিক আছে? দুটো অ্যাকচুয়ালি দুটো বলা যায় না, এই ভূত্বকের দুটো পার্টিশন হয়। একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা, ঠিক আছে? তোমরা এটা সবাই জানো যে শিয়াল এবং সীমা, শিয়াল মানে হচ্ছে সিলিকনের সঙ্গে অ্যালুমিনিয়াম আর সীমা মানে হচ্ছে সিলিকনের সঙ্গে ম্যাগনেসিয়াম। তো আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে যে কে নিচে থাকে কে উপরে থাকে। তুমি জেনে রাখবে পৃথিবীর ওপরে শিয়াল ঘুরে বেড়ায়, তার মানে শিয়ালটা সবসময়তেই উপরে হবে, সীমা নিচেই থাকবে। তো এইটা যেন তোমাদের উল্টে পাল্টে না যায়। তো SI আর AL, আর এখানে SI আর MA। তো সিলিকন অ্যালুমিনিয়াম, সিলিকন ম্যাগনেসিয়াম, এই ছিল মহাদেশীয় আর মহাসাগরীয় পাতের আমাদের যে গঠনমূলক বৈশিষ্ট্য তার পার্থক্য, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিকে কিছু বললাম, কত কিলোমিটার কত ঘন সেন্টিমিটার হয়। তো মহাদেশীয় পাত যেটা, সেটা হচ্ছে প্রায় 300, মহাদেশীয় পাট প্রায় 340 মানে 380 কোটি বছর পুরনো, আর মেনলি গ্রানাইট শিলা দ্বারা গঠিত হয়। আর যদি আমরা মহাসাগরীয় পাত দেখি তাহলে দেখব মূলত এটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে দেখব গ্রানাইট, আর এই জায়গাটা যদি দেখি তাহলে হচ্ছে ব্যাসল্ট, ঠিক আছে? এই ছিল এটার গঠনমূলক বৈশিষ্ট্য, ঠিক আছে? আর এটা দেখব মহাসাগরীয়, যদি মহাসাগরীয় পার্টটা যদি ভূত্বকের মধ্যে মহাসাগরীয় যে পার্ট সেইটা যদি দেখি তাহলে দেখব এটা 18 কোটি বছর পুরনো, ঠিক আছে? এই ছিল মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত। আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এইগুলো কত কিলোমিটার করে আছে, ঠিক আছে? বা ভূত্বক যেটা সেটা টোটালে কত কিলোমিটার পর্যন্ত। তো ভূত্বক যেটা সেটা হচ্ছে আমাদের 35 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ, অর্থাৎ এই যে টোটাল এরিয়া সেটা হচ্ছে
35 কিলোমিটার। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে গুরুমণ্ডল। তো গুরুমণ্ডলের আমরা যদি দুটো পার্টিশন যেহেতু করেছি, ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডল, তো ঊর্ধ্ব গুরুমণ্ডল কতটা, নিম্ন গুরুমণ্ডল কতটা সেটা একবার দেখব। তো ঊর্ধ্ব গুরুমণ্ডল শেষ হচ্ছে এখানটায়, শেষ হচ্ছে 700-তে, আর নিম্ন গুরুমণ্ডল যেটা সেটা হচ্ছে তোমার 2900 কিলোমিটার। ঠিক আছে, 2900। তো এরপরে কেন্দ্রমণ্ডল শুরু হয়ে যাবে, 2900-র পর থেকে কেন্দ্রমণ্ডল হয়ে যাবে। তো কেন্দ্রমণ্ডলটা কতটা, কেন্দ্রমণ্ডলটার যে দুটো পার্টিশন, বহিঃ কেন্দ্রমণ্ডল আর অন্তঃ কেন্দ্রমণ্ডল, বহিঃ কেন্দ্রমণ্ডল দেখব 5100 কিলোমিটার, আর অন্তঃ কেন্দ্রমণ্ডল দেখব 6371 কিলোমিটার। এই বহিঃ কেন্দ্রমণ্ডলটা এই 29-এর পর থেকে 5100 পর্যন্ত যাবে, আর অন্তঃ কেন্দ্রমণ্ডলটা শেষ 6371 কিলোমিটার যাবে। এই 6371 কিলোমিটারটা আরেকভাবে ভাগ করা যায়। ধরো এইটা ছিল পৃথিবী, তাহলে আমরা যদি বলি যে পৃথিবীর ব্যাস কত বা ব্যাসার্ধ কত, তাহলে এইটুকু ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধটাই যেটা সেটা হচ্ছে 6371 কিলোমিটার, একদম কেন্দ্রমণ্ডল উপর থেকে নিচে পর্যন্ত কেন্দ্রমণ্ডলের ডিস্টেন্স। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পৃথিবীর ব্যাস পেয়ে যাব। ঠিক আছে, এবার তোমরা 2 দিয়ে গুণ করে পৃথিবীর ব্যাস, অনেক সময় পরীক্ষায় অপশান দেয়, তো দেখবে 13,000 সামথিং, সব কটা 13,000 সামথিং অপশানে থাকবে, 13,600 742 মতো হবে হয়তো। ঠিক আছে, যাই হোক, এরপরে সিয়াল সীমা আমরা পড়ে ফেলেছি, মহাদেশীয় পার্ট আমাদের পড়া হয়ে গেছে। এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে গুরুমণ্ডলের দুটো পার্ট ছিল, ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, তাকে যে লাইন দ্বারা ভাগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে র্যাপিডি। এইবার গুরুমণ্ডল হচ্ছে পৃথিবীর যে ত্রিস্তরীয় গঠন তার মধ্যবর্তী অংশ। ঠিক আছে, যেটাকে কেন্দ্রমণ্ডল থেকে আলাদা করছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর ভূত্বক থেকে আলাদা করছে মোহ বিযুক্তি রেখা। এবার ভূ অভ্যন্তরে এই 35 কিলোমিটারের পর থেকে শুরু করে, দেখো ভূত্বকের 35 কিলোমিটারের পর থেকে নিচের দিকে, এই পর থেকে শুরু করে যে 2900 কিলোমিটার পর্যন্ত, এই টোটালটাই ছিল গুরুমণ্ডল। ঠিক আছে, এর ঘনত্ব হচ্ছে প্রায় 3.33 থেকে 5.7 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। আর এটাকে 2 ভাগে ভাগ করেছি আমরা, ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডল। এরপরে এই যে ঊর্ধ্ব আর নিম্ন গুরুমণ্ডল আছে, আচ্ছা তোমরা যদি চাও এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে আমি এখানটায় কয়েকটা জিনিস লিখতে হবে, নাহলে এখানটা অনেক ভর্তি হয়ে গেছে। তোমাদের এটা যদি যতটা হলো এই জায়গাটা একটু স্ক্রিনশট মেরে নাও, তাহলে আমি কয়েকটা জায়গা একটু মুছতে হবে। ঠিক আছে, আশা করি হয়ে গেছে। তো একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, দিয়ে মাইক্রোফোনটা অফ রাখবে। আচ্ছা, আমি এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল কি বললাম, পৃথিবীর মধ্যের অংশ। তো পৃথিবীর মধ্যের অংশ বলতে কি, ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে। এইবার তাকে আমরা 2টি ভাগে ভাগ করেছি, একটি হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল, একটি হলো নিম্ন গুরুমণ্ডল। তো ঊর্ধ্ব এবং নিম্ন বলছো, ঠিক আছে, অসুবিধা নেই। তো এই যে ঊর্ধ্ব গুরুমণ্ডল যেটা, সেটা হচ্ছে 1000 কিলোমিটার পর্যন্ত, মানে 700-র পর থেকে এই মানে প্রায় 1000 কিলোমিটার বলা যায়, মানে 35 থেকে 700, মানে ধরে নাও অ্যাপ্রক্স 1000 কিলোমিটার। ঠিক আছে, তো এর মধ্যে এই ঊর্ধ্বটা যেটা সেটা হচ্ছে ক্রোফে সীমা দ্বারা গঠিত। ক্রোফে সীমা, সীমা, তার মানে কি হলো, মানে এটা এই বহিঃ গুরুমণ্ডল বা ঊর্ধ্ব গুরুমণ্ডলের কথা হচ্ছে। তো ক্রোফে সীমা মানে কি, ক্রোমিয়াম, ফেরিক, সিলিকন আর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এটা ছিল ক্রোফে সীমা। আর একটা যেটা নিম্নটা যেটা পড়ব সেটা হচ্ছে নিফে সীমা। ঠিক আছে, তাহলে দুটোর পার্টিশন দুটো চলে গেল। অর্থাৎ এইটার যেমন আমরা সিলিকন অ্যালুমিনিয়াম পড়েছিলাম, সিলিকন অ্যালুমিনিয়াম আর সিলিকন ম্যাগনেসিয়াম পড়েছিলাম, তেমনি এই গুরুমণ্ডলের দুটো পার্টিশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নিফে সীমা, একটা হচ্ছে ক্রোফে সীমা। উপরেরটা বা বাইরের দিকটা ক্রোফে, ভেতরের দিকটা নিফে। ঠিক আছে, আর এই যে, আচ্ছা যাই হোক, এই ছিল আমাদের গুরুমণ্ডল। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, পৃথিবীর ত্রিস্তরীয় গঠন অনুসারে সর্বনিম্ন পার্ট বা পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছের যে অংশটা সেটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। সেটা আমরা বুঝতেই পারছি, ছবি দেখলে যে কেউ বাচ্চারাও বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা পড়বোটা কি, প্রথমত পড়ব আমাদের যে এই কেন্দ্রমণ্ডলটা, যার বহিঃ এবং অন্তঃকেন্দ্রমণ্ডলকে লেম্যান লাইন দ্বারা পার্টিশন করা হয়, সেই জায়গাটিকে আমরা যদি উচ্চতার বিচারে ভাগ করি
তাহলে 2900 পর থেকে 5100 কিলোমিটার পর্যন্ত বহিঃকেন্দ্রমণ্ডল এবং 5100 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত অন্তঃকেন্দ্রমণ্ডল। এরপরে আমাদের যে কেন্দ্রমণ্ডল, এটাকে ইংরেজিতে বলা হবে কোর, CORE, কোর। ঠিক আছে, তো বহিঃকেন্দ্রমণ্ডলটার আমরা অলরেডি বলে ফেলেছি যে 5100 থেকে 2900 কিলোমিটার বা 2900 থেকে 5100, উল্টে বলো আর সোজা করে বলো একই ব্যাপার। তো এই যে কেন্দ্রমণ্ডল, এইখানটাতে এস তরঙ্গ, ভূমিকম্পের সময় যে এস তরঙ্গটা সৃষ্টি হয় সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কারণ আমরা কি পড়েছিলাম যে তরলের মধ্যে দিয়ে যেতে পারে না। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হলো এর যে মানে কোনটা বলছিলাম, আচ্ছা এই যে বহিঃকেন্দ্রমণ্ডল যেটা, সেই বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলটা আগে বলি, একদম ভেতরের পার্টটা, এই ভেতরের পার্টটা আগে বলছি, তারপরে বহিঃকেন্দ্রমণ্ডল বলছি। তো অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা, সেটা 5100 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এই স্তরটা কিন্তু আমরা যে লাভা ম্যাগমা ভাবি সেরকম নয়, এটা কিন্তু কঠিন অবস্থায় আছে। ঠিক আছে, এটা কিন্তু কঠিন অবস্থা, এইটা কিন্তু তরল, এইখানটা একটু পার্থক্য আছে, নিচের একদম কেন্দ্রটা কিন্তু কঠিন শক্ত। ঠিক আছে, তারপরে এই কঠিন অবস্থার যে ঘনত্ব সেটা হচ্ছে তোমার 13 অন্তঃকেন্দ্রমণ্ডলে যদি ঘনত্ব পড়তে যায় তাহলে দেখব 13.6। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, ওই ঘনত্বগুলো পরীক্ষায় আসে না, তাও ইম্পর্ট্যান্টের খাতিরে তোমরা 13.3 থেকে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হবে। তো এইটা ছিল ঘনত্বটা। আর একটা হচ্ছে এই কেন্দ্রমণ্ডলে প্রচুর পরিমাণে কি হয়, আমাদের খনিজ পদার্থ থাকে। ঠিক আছে, উপরের দিকেও থাকে, এখানেও থাকে। আর এই যে কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, বিশেষ করে অন্তঃকেন্দ্রমণ্ডলের যদি উষ্ণতা আমরা বলে থাকি, তাহলে এই অন্তঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতা আমরা যদি মানে বার করি, বা আমরা যেটা ন্যাচারালি বইয়ে পড়ে থাকি, উষ্ণতাটা হচ্ছে প্রায় 4300 ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল অন্তঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতা। ঠিক আছে, আর বহিঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতাটা আমার ঠিক খেয়াল নেই। তো অন্তঃকেন্দ্র বা পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত, তাহলে তোমরা প্রায় 4500 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্রক্স এটা বলতে পারো। ঠিক আছে, আর কেন্দ্রমণ্ডলে ভারী এবং ঘন খনিজ পদার্থ থাকে, যেমন নিকেল, লোহা ইত্যাদি। তাছাড়া এই জায়গাটাকে লেম্যান বিযুক্তি রেখা দ্বারা ভাগ করা হচ্ছে। তারপরে হচ্ছে মোহ বিযুক্তি রেখা, এই যে এইটা মোহ বিযুক্তি রেখা যেটা, সেটা 410 কিলোমিটার গভীর পর্যন্ত গুটেনবার্গ, মানে এর পরের, আচ্ছা ওটা অতটা আমাদের লাগবে না। ঠিক আছে, আর এটা কিন্তু এইগুলোর থেকে অনেক নমনীয় অবস্থায় আছে। তো এই ছিল বহি আর কেন্দ্রমণ্ডলের গঠনগত পার্থক্য। আশা করি সবাই এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কিছু শর্ট কোয়েশ্চেন, তোমরা যদি নোটস নিয়ে থাকো তাহলে সেইখানে দেখবে অনেক শর্ট কোয়েশ্চেন আছে, তোমরা শর্ট কোয়েশ্চেনগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো মক টেস্টের মতো করে। ঠিক আছে, এরপরে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেই নতুন টপিকটার নাম হচ্ছে বাস্তুরীতি বা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। ঠিক আছে, সেইটা এরপরে তোমাদেরকে 1 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, ওই 1 মিনিটের ব্রেকের পর আমরা নতুন করে ইকোসিস্টেম ক্লাসটা পড়ব। এটা আজকে আমরা যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের পার্টের মধ্যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। এখনকার টপিক যেটা সেটা হচ্ছে বাস্তুতন্ত্র, ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় ইকোসিস্টেম। ঠিক আছে, তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে বাস্তুতন্ত্র বা বাস্তুতন্ত্র কিংবা ইকোসিস্টেম অ্যাকচুয়ালি কাকে বলা হয়। ঠিক আছে, বা এটা কি? তো বাস্তুরীতি বা বাস্তুতন্ত্র হচ্ছে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যার আলোচ্য বিষয়। ঠিক আছে, কি বললাম? বাস্তুরীতি বা বাস্তুতন্ত্র হলো বাস্তু সংস্থানের যে ইকোলজি তার আলোচ্য বিষয়। তো এখানে একটা টার্ম চলে এলো যে ইকোলজির আলোচ্য বিষয়। তাহলে প্রথম প্রশ্নটা দাঁড়াবে হোয়াট ইজ ইকোলজি বা ইকোলজি কাকে বলা হচ্ছে। প্রথমে যে ইকোলজি কথাটা আসছে সেটা হলো বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় জীব এবং তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জীব এবং তাদের সঙ্গে যে পরিবেশের সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করি, সেই জিনিসটাকে বলা হচ্ছে ইকোলজি। এবার
1896 সালে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1896 সালে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম যে টার্মটা ব্যবহার করেছিল সেটা ছিল ইকোলজি। তাহলে পরীক্ষার প্রশ্ন হচ্ছে ইকোলজি শব্দটি প্রথম কে বলেছেন, তাহলে হচ্ছে 1896 সালে জার্মান প্রাণী বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। এই নামটা কিন্তু পরীক্ষায় খুব আসে, আর্নেস্ট হেকেল, EARNESTHECKEL, আর্নেস্ট হেকেল। ঠিক আছে, এরপরে হচ্ছে গ্রিক শব্দ ওইকস, এর অর্থ হচ্ছে ঘর। ঠিক আছে, তো ওইকস থেকে আসছে ইকো, আর লজিক মানে হচ্ছে অধ্যয়ন, লজস, LOGOS, লজস, এটা গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তাহলে হচ্ছে ঘরের অধ্যয়ন, এটা বাংলাটা এটা। বা ইকোলজিকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে জীবজগতের বাসস্থান সম্বন্ধে জ্ঞান যেটা থেকে আমরা পাই সেটা হচ্ছে ইকোলজি পড়ে, বা বাস্তুবিদ্যার যে আমাদের মূল কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে ইকোসিস্টেম। তো ইকোলজি বললাম আর্নেস্ট হেকেলের টার্ম। তো এরপরে আসলে আমাদের ইকোসিস্টেমটা কি দাও। তো একটা জায়গা ছিল যেখানে আমরা পড়াশোনা করবো ইকোলজি নিয়ে, সেই টোটাল ব্যাপারটা ইকোসিস্টেম। তো ইকোসিস্টেম যেটা, যে প্রণালী বা নিয়মের মাধ্যমে কোনো নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায় এবং ওই পরিবেশের যে সমস্ত উপাদানগুলো অবস্থিত তার মধ্যে যে আন্তঃক্রিয়া আছে বা তাদের মধ্যে যে আন্তঃক্রিয়ার বিনিময় ঘটে তাকে বলা হয় বাস্তুতন্ত্র বা বাস্তুরীতি। এই যেটা আজকে মেইন টপিক। তাহলে আরেকবার বলি, যে প্রণালী বা নিয়মের মাধ্যমে কোনো নির্দিষ্ট পরিবেশে, কোনো একটা নির্দিষ্ট পরিবেশে যে সমস্ত জীব সম্প্রদায় তারা পরিবেশের সঙ্গে যে আন্তঃক্রিয়ায় লিপ্ত, সেই টোটাল ঘটনাকে বা তাদের বিনিময় কথাগুলোকে একসঙ্গে বলা হয় বাস্তুতন্ত্র কিংবা ইকোসিস্টেম বা বাস্তুরীতি। ঠিক আছে, 1935 সালে বিজ্ঞানী A.G. ট্যান্সলে, 1935 সালে বিজ্ঞানী A.G. ট্যান্সলে যেটা প্রথম ব্যবহার করছে মানে শব্দটা, সেটা হলো ইকোসিস্টেম, বা হু পয়েন্ট দ্য টার্ম ইকোসিস্টেম। তাহলে হচ্ছে ইন 1935 A.G. ট্যান্সলে পয়েন্ট দিস টার্ম ইকোসিস্টেম। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রথম কে এই শব্দটা নিয়ে আসছে। তাহলে কার নাম বললাম, ট্যান্সলে, A.G. ট্যান্সলে, TANSLE। A.G. ট্যান্সলে প্রথম আমাদের ইকোসিস্টেম শব্দটা বলেছেন 1935 সালে। ঠিক আছে, কোশ্চেন ক্লিয়ার হয়েছে। এরপরে বিজ্ঞানী ওডামস বলছে যে জীবগোষ্ঠী ও জড় পরিবেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক থাকে। ঠিক আছে, তো এটা বিজ্ঞানী ওডামের কথা যে জীবগোষ্ঠী এবং জড় পরিবেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ককে একসঙ্গে ইকোসিস্টেম বলা হচ্ছে, কারণ এই সম্পর্কটা তাদের সমস্ত আঙ্গিক অবস্থানকে প্রভাবিত করে। একজন অন্যজনের উপর ডিপেন্ডেন্ট, গাছ মাটির উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, জল মাটির সঙ্গে মিশে আছে, উপরে আকাশ আছে, যাই থাকুক না কেন, সঙ্গে প্রাণী উদ্ভিদ সমস্ত জীবগুলোর সঙ্গে আশেপাশে সমস্ত অবস্থা তারা একে অপরকে প্রভাবিত করছে। এই প্রভাবিত করার ঘটনাকে ইকোসিস্টেম বলছে যে আমাদের বিজ্ঞানী অ্যাডামস বা ওডামস। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো যে প্রপার্টিজ অফ ইকোসিস্টেম বা আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ধর্ম কি। তো প্রথম হচ্ছে বাস্তুতন্ত্রের একটা নির্দিষ্ট এলাকা থাকে, তো তুমি সেটা কিসে বলতে পারো, একটা পুকুরে বলতে পারো, একটা মরুভূমির বাস্তুতন্ত্র বলতে পারো, একটা আমরা যেখানে বসবাস করি সেই জায়গা বাস্তুতন্ত্র বলতে পারো, অর্থাৎ প্রত্যেকটা জায়গা আলাদা। তার মানে বাস্তুতন্ত্র বলতে একটা নির্দিষ্ট জায়গার বাস্তুতন্ত্রের কথা আমরা বলবো। ঠিক আছে, তা এই যে বাস্তুতন্ত্র, ঠিক আছে, এটা একটা যুক্ত প্রণালীর অন্তর্গত। যুক্ত প্রণালী মানে সবাই সবার সঙ্গে নির্ভরশীল, যুক্ত প্রণালীর অন্তর্গত, এটা ছিল আরেকটা বৈশিষ্ট্য। এছাড়াও বাস্তুতন্ত্র শক্তি জৈব ও অজৈব উপাদান দ্বারা গঠিত হয়। মানে এই যে বাস্তুতন্ত্রের মধ্যে একটা শক্তি প্রবাহ ঘটে যেটা জীব জড়ের সঙ্গে সামঞ্জস্যতা মেনটেন করে চলে। এরপরে বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ সেটা কিন্তু সর্বদা একমুখী, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। এইটাই কোশ্চেন, একদম হুবহু লাইনটা বলবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী, বহুমুখী, নিম্নাভিমুখী, কিছু একটা ভুলভাল দেবে অপশন। তো সেটা হলো একমুখী প্রবাহ, শক্তিটা কিন্তু একদিক থেকে যায়, মানে যেদিকে চলে গেল বিপরীত দিকে কিন্তু আসবে না। এরপরে হচ্ছে বাস্তুতন্ত্রের মধ্যে যে সমস্ত শক্তিগুলো আছে তার মধ্যে সৌরশক্তি হচ্ছে প্রধান। ঠিক আছে, এই ছিল আমাদের বাস্তুতন্ত্রের ক্যারেক্টার। তার মধ্যে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন যেটা, সেটা হলো ইকোসিস্টেমের যে লাইন, মানে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ যেটা, সেটা হচ্ছে একমুখী। এটাই হলো মেন কোশ্চেন। ঠিক আছে, তাছাড়া আর্নেস্ট হেকেলের কথা বললাম, অন্যান্য বিজ্ঞানীর কথা বলেছি। এরপরে প্রিন্সিপাল অফ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মূল নীতি কি। তো মূল নীতির মধ্যে অনেক কটা পয়েন্ট আমরা করবো। প্রথম পয়েন্ট হচ্ছে পুষ্টি চক্র। তাহলে পুষ্টি চক্রটা কি, বাস্তুতন্ত্রের পুষ্টি চক্র হচ্ছে অপরিবর্তনশীল, মানে যেটাই চলে আসছে সেটাই ভবিষ্যতে কিন্তু চলবে। ঠিক আছে, এরপর হচ্ছে শক্তি প্রবাহ, এটা 2 নম্বর। শক্তি প্রবাহ হচ্ছে
শক্তি প্রবাহ হলো একমুখী, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী, অর্থাৎ তাপ গতিবিদ্যার যে প্রথম ও দ্বিতীয় সূত্র এই শক্তি প্রবাহটা মেনে চলছে, অর্থাৎ যে আমাদের যে 10% ল আছে আমরা পড়বো একটু পরে। তো বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ সেটা হলো একমুখী, আর তাপ গতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় লাইন মানে দ্বিতীয় সূত্র এই শক্তি প্রবাহটা মেনে চলবে। এরপর হচ্ছে কাঠামো। কাঠামোটা কি? কাঠামো হলো বাস্তুতন্ত্রের নির্দিষ্ট যে কাঠামো সেটা হচ্ছে জীব সংখ্যা, জীব ভর এবং জলবায়ু ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় কত কটা জীব বসবাস করছে, সজীব নির্জীব সমস্ত উপাদান, গাছপালা সব কিছু মিলে, বা তাদের টোটাল ভর বায়োমাস বা জীব ভর কত, তারপরে হচ্ছে জলবায়ুর যে প্রভাব সেটাও এই কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এরপরে হলো আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে উৎপাদনশীলতা বা দক্ষতা। সেটা প্রতিটি বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট উৎপাদনশীলতা বা দক্ষতা আছে। প্রতিটা বাস্তুতন্ত্রের বলতে সেটা তুমি পুকুরের বাস্তুতন্ত্র বলতে পারো, নদীর বলতে পারো, হ্রদের বলতে পারো, মরুভূমির বলতে পারো, বা আমাদের মাটির উপরে যে কোনো জায়গা বলতে পারো, বনভূমির বাস্তুতন্ত্র বলতে পারো। তো তাদের একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে। এইবার যেটা ইম্পর্টেন্ট পার্ট, আস্তে আস্তে আমরা মানে আরো বেশি ক্লাসিফিকেশনের মধ্যে ঢুকবো। সেটা হচ্ছে প্রথমে ছিল আমাদের ইকোসিস্টেম, যার দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে অজীবীয়, একটা হচ্ছে সজীবীয় বা অজীবজাত, আর একটা হচ্ছে জীবজাত বা সজীবজাত। ইকোসিস্টেমের দুটো পার্ট ছিল, একটা হচ্ছে অজীব, একটা হচ্ছে সজীব। আমি বোর্ডে লিখে দিচ্ছি তাহলে ভালো হবে। ঠিক আছে, একটা হচ্ছে অজীব, একটা হচ্ছে সজীব। এই যে অজীব পার্ট এটাকে কি বলা হয়? অ্যাবায়োটিক। এটা ছিল অ্যাবায়োটিক, আর এটা শুধু বায়োটিক। অ্যাবায়োটিক, বায়োটিক। এর মধ্যে অজীবীয় পার্টের মধ্যে কি কি আছে? অজীবীয় পার্টের মধ্যে থাকবে বিভিন্ন অজৈব পদার্থ, যেমন ধরো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন সবকিছু। তারপরে থাকবে কিছু জৈব পদার্থ যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। আর কিছু থাকবে আমাদের ভৌত পদার্থ। ঠিক আছে, যেমন হচ্ছে জল, বায়ু, মাটি ইত্যাদি। আর সজীব পার্টটাকে আমাদেরকে বেশি করে পড়তে হবে। এই সজীব যে পার্ট বা বায়োটিক কম্পোনেন্ট কি কি? বায়োটিক কম্পোনেন্টের মধ্যে দুটো ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে যারা সালোক সংশ্লেষ করতে সক্ষম, অর্থাৎ উদ্ভিদের দিকে, বা আমরা যদি পাঠ করি এরকম করে লিখতে পারি স্বভোজী। ঠিক আছে, আরেকটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে পরভোজী। তো এটা তোমার উদ্ভিদ বা প্রাণীকে তুমি ডাইরেক্টলি উদ্ভিদ এবং প্রাণী এভাবে ভাবতে পারো, বা ভাবতে পারো যে যারা সালোক সংশ্লেষ করতে সক্ষম আর যারা সালোক সংশ্লেষ করতে অক্ষম। এই ছিল। এইবার এই স্বভোজীটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, ঠিক আছে, বা সালোক সংশ্লেষকারী সজীব উপাদান, বা স্বভোজী যারা সালোক সংশ্লেষকারী। আর একটা হচ্ছে রাসায়নিক সংশ্লেষকারী, যেমন হলো সালফার ব্যাকটেরিয়া। তো স্বভোজী দুটো করছি, একটা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম যারা, সালোক নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি লিখছি না, মুছে দিচ্ছি। সালোক সংশ্লেষ হবে, আর একটা হচ্ছে রাসায়নিক সংশ্লেষ। ঠিক আছে, একটা সালোকের আর একটা হচ্ছে রাসায়নিক সংশ্লেষ, যেমন হচ্ছে রাসায়নিক। তো সালোক সংশ্লেষে সক্ষম, আর একটা হচ্ছে রাসায়নিক সংশ্লেষে সক্ষম, যেমন হচ্ছে সালফার ব্যাকটেরিয়া। এটার উদাহরণটা মনে রেখো, সালফার ব্যাকটেরিয়া রাসায়নিক সংশ্লেষের উদাহরণ। এই ছিল আমাদের স্বভোজী পার্ট। ঠিক আছে, এরপরে আমরা যেটা মেনলি করবো সেটা হচ্ছে পরভোজী পার্ট কি কি। তো পরভোজীকে আমরা দুই ভাগে ভাগ করি, মানে সজীবের দুটো পার্ট ছিল স্বভোজী, পরভোজী। আর অ্যাবায়োটিক আমাদের কিছু নেই, জল বাতাস নিয়ে পড়া আমাদের দরকার নেই, আমাদেরকে পড়তে হবে পরভোজী পার্টটা, যেখান থেকে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। এরপরে চলে আসছি আমি ডাইরেক্ট এই সজীবের মধ্যে যে পরভোজী পার্ট সেইটাকে। তো প্রথমে লিখছি পরভোজী, অর্থাৎ যারা সালোক সংশ্লেষ করতে অক্ষম যারা তারা। তো এদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খাদক, ক্লিয়ার, আর একটা হচ্ছে বিয়োজক। ঠিক আছে, তো খাদককে দুই ভাগে ভাগ করব আমরা খাদ্যাভ্যাসের স্তর অনুযায়ী। ঠিক আছে, একটা হচ্ছে খাদ্যাভ্যাসের স্তর অনুযায়ী ভাগ করব, আর একটা হচ্ছে খাদ্য খাদকের স্তর অনুযায়ী ভাগ করব। ঠিক আছে, আমি দুটো ভাগে ভাগ করছি। একটা খাদককে আমি দুটো ভাগে ভাগ করছি। তো খাদকের দুটো পার্ট,
ঠিক আছে, একটা হচ্ছে খাদ্যাভ্যাসের স্তর অনুযায়ী, খাদ্যাভ্যাস এটা নিয়ে একটা ভাগ করব। আর একটা যেটা সেটা হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক নিয়ে ভাগ করব, বা খাদ্য খাদক স্তর। আর একটা হচ্ছে খাদ্যাভ্যাস স্তর। ঠিক আছে, এই খাদ্যাভ্যাস নিয়ে যদি আমরা দেখি তাহলে এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। তো সেই তিনটে ভাগ কি কি আসবে? প্রথমে আসবে খাদ্যাভ্যাসের স্তর অনুযায়ী এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, প্রথমে আসবে তৃণভোজী, তারপরে আসবে মাংসাশী, এরপরে যেটা আসবে তিন নম্বর পার্টে কি আসবে? সর্বভূক। এটা লিখে নিই, তারপরে তোমাদেরকে এটা। আচ্ছা, খাদ্যাভ্যাসের স্তর অনুযায়ী এটাকে আমরা যদি ভাগ করি, কেটে গেছে সেটাকে আমরা বিশেষ কিছু ভাগে ভাগ করব। সেটা হচ্ছে প্রাথমিক খাদক, তারপরে করব মৌল খাদক, আর লাস্টে করব প্রগৌণ খাদক। ঠিক আছে, এই ছিল খাদ্য খাদকের স্তর অনুযায়ী তিনটে পার্ট। একটা হচ্ছে প্রাথমিক খাদক, একটা হচ্ছে গৌণ খাদক, একটা হচ্ছে প্রগৌণ খাদক। ঠিক আছে, আর খাদ্যাভ্যাসের স্তর অনুযায়ী তিনটে পার্ট করবো: তৃণভোজী, মাংসাশী, সর্বভূক। উদাহরণ দেওয়ার কোনো দরকার নেই, তোমরা সবাই জানো। তৃণভোজী বলতে সমস্ত রকম প্রাণী যারা গাছপালাকে খাচ্ছে, যেমন একটা হরিণ বা একটা গরু, যাই হোক। মাংসাশী বলতে যারা মাংস খেয়ে বেঁচে থাকছে, যেমন একটা বাঘ কিংবা একটা ঈগল। আর সর্বভূক বলতে মানুষ যে সবকিছু খায়। ঠিক আছে, আর খাদ্যাভ্যাসের স্তর অনুযায়ী তিনটে পার্ট করবো: প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। তো প্রাথমিক খাদক কারা? যারা উৎপাদকদেরকে খেয়ে থাকে। উৎপাদক কারা? গাছপালা বা ঘাস। তো এরা হচ্ছে উৎপাদক। এই ঘাসকে কে খাবে? প্রাথমিক খাদক খাবে, যেমন কীটপতঙ্গ। তো কীটপতঙ্গ হলো প্রাথমিক স্তরে পড়ছে। এরপরে যারা পড়বে সেটা হচ্ছে গৌণ খাদক। গৌণ খাদক মানে হচ্ছে ছোট ছোট মাছ কিংবা ধরো একটা ব্যাঙ, যারা প্রাথমিক খাদককে খাবে। যেহেতু খাদ্য খাদক স্তরে ভাগ করেছে। আর প্রগৌণ খাদক বলতে যারা এই গৌণ খাদককে খাবে। মানে এটা যদি একটা ছোট মাছ ধরো, তাহলে প্রগৌণ খাদকে চলে আসবে একটা বড় মাছ। কিংবা এখানে যদি একটা ঘাসকে খাচ্ছে, ঘাস করি, মানে দু রকম ভাবে লিখছি। ঠিক আছে, ধরো প্রথমে লিখছি ফাইটোপ্ল্যাঙ্কটন, এটাকে কে খাবে? এটাকে খাবে ছোট মাছ, তাকে কে খাবে? বড় মাছ। এটা একটা করতে পারো। আর একটা যেমন করতে পারো, সেটা হচ্ছে ঘাস ফড়িং, এটাকে কে খাবে? একটা ব্যাঙ, ব্যাঙকে কে খাবে? একটা সাপ, এই ধরনের। বা এই ব্যাঙটাকে একটা বাজ পাখিও খেতে পারে। ঠিক আছে, এইটা ছিল আমাদের খাদ্য খাদকের মানে ভাগ। আমরা এরকম ভাবে করতে পেরে থাকি, বা ন্যাচারালি এই ধরনের আমরা খাদ্যকে অ্যাকচুয়ালি খাদককে দুই ভাগে, যেটা পরবর্তী দুটো ভাগ ছিল বিয়োজকটা আমরা এখনো করিনি। ঠিক আছে, বিয়োজকটা আমরা আলাদা করে পড়বো। আশা করি তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ। আর এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে একটা ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, কারণ আমাকে বোর্ডটা ক্লিয়ার করতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমরা পরবর্তী টপিকের মধ্যে ঢুকবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের মধ্যে ঢুকবো। এটা হয়ে গেছে, স্ক্রিনশট নিয়ে নিচ্ছ। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ। তো ইকোসিস্টেম যেটা ছিল, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ যদি আমরা বাসস্থান অনুযায়ী যদি আমরা ইকোসিস্টেমকে ভাগ করি, তাহলে দুটো ভাগ হয়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। একটা হচ্ছে প্রাকৃতিক ভাগ, আর একটা হচ্ছে
প্রাকৃতিক ভাগকে দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তোমরা খুব ইজিলি এটা বুঝতে পারবে। একটা হচ্ছে স্থলভাগ, একটা জলভাগ। তো স্থলভাগ এবং জলভাগ। এবার স্থলভাগকে আমরা অনেক কটা অঞ্চলে ভাগ করতে পারি। যেমন ধরো এক নম্বরে বলতে পারি বনভূমির বাস্তুতন্ত্র, ফরেস্ট এরিয়া যা যা হবে। তারপর আমরা গ্রাসল্যান্ড বলতে পারি বা তৃণভূমির বাস্তুতন্ত্র। এরপরটাকে আরেকটা পার্টে বলতে পারি, সেটা হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র। আরেকটা হচ্ছে বরফযুক্ত অঞ্চল বা তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্র। ঠিক আছে, এই ছিল আমাদের তোমার স্থলভাগের বাস্তুতন্ত্রের চারটে ভাগ: বনভূমি বাস্তুতন্ত্র, তৃণভূমি, মরুভূমি এবং তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্র। আর যদি আমরা জলভূমির বাস্তুতন্ত্র করি তাহলে হচ্ছে স্বাদু জলের বাস্তুতন্ত্র, একটা হচ্ছে মোহনা বা এস্টুয়ারি, মোহনার জল। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে সমুদ্রের জল বা লবণাক্ত। স্বাদু জল এটা লবণাক্ত লিখতে পারি, আমি সমুদ্রে লিখতে পারি সমুদ্রের জল। এই ছিল জলভাগের তিনটে পার্ট। এবার এই যে স্বাদু জল বা ফ্রেশ ওয়াটার, ঠিক আছে, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোটিক, একটা হচ্ছে লেনাটিক, ঠিক আছে? স্বাদু জলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ল্যাটিক, মানে হচ্ছে প্রবাহমান। আরেকটা কি বললাম? আরেকটা হচ্ছে লেনাটিক। লেনাটিক অর্থাৎ এর উল্টোটা, যেটা হচ্ছে স্থির জল। তাহলে লেনাটিক প্রবাহমান জল মানে কি? একটা নদী যেটা সব সময় বয়ে চলছে। তাহলে এর একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে নদী। আর প্রবাহমানের পরে লৌকিকটাকে লিখছিলাম মানে স্থির হবে, লিখে দিই স্থির। স্থির জল মানে কি? পুকুর কিংবা হ্রদ বা যে কোনো একটা বদ্ধ জলাশয়, যা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে? এই ছিল আমাদের স্বাদু জলের দুটো ভাগ। এরপর হচ্ছে মোহনার জল। মোহনার জল হচ্ছে এস্টুরাইন বলা হয়। ইংরেজি বানানটা লিখে দিই, এস্টুরাইন, ESTUE, ঠিক আছে? PUA হবে, কনফিউশনে পড়ে গেলাম। যাই হোক, এটা ছিল মোহনার জল, এস্টুরাইন। আরেকটা হচ্ছে সমুদ্রের জল। তো সমুদ্রের জলকে বলা হয় মেরিন ওয়াটার, লিখে দিতে হবে মেরিন ওয়াটার। আর সমুদ্রের জলকে কোনো ভাগ করছি না, আর মোহনার জলকে কোনো ভাগ করছি না, ঠিক আছে? এবার পুরো জিনিসটা আমরা একবার রিভাইজ করব। জিনিসটা আমরা কি করলাম? ইকোসিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক ইকোসিস্টেম, সেকেন্ড হচ্ছে কৃত্রিম ইকোসিস্টেম। অর্থাৎ প্রাকৃতিক মানে ন্যাচারাল, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। তো আর্টিফিশিয়ালটা আমরা করিনি, প্রাকৃতিককে ন্যাচারালি দুই ভাগে ভাগ করা যায়। মানে আমাদের যে স্থলভূমি এবং জলভূমি, অর্থাৎ স্থলভাগ, সেকেন্ড হচ্ছে জলভাগ। তো এই ছিল আমাদের প্রাকৃতিক ইকোসিস্টেমের মেইন পার্ট। স্থলভাগের মধ্যে যে সমস্ত ইকোসিস্টেমগুলো পড়ে সেটা হচ্ছে বনভূমি বা ফরেস্ট এরিয়া, গ্রাসল্যান্ড বা তৃণভূমি এরিয়া, মরুভূমি বা মরুভূমি ভুলে গেল, এটা আছে মনে মুখে নেই। আর একটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল, এটাকে তুন্দ্রায় বলা হয়, ঠিক আছে? আর জলভাগের যে পার্ট সেটা হচ্ছে স্বাদু জল, মোহনার জল আর সমুদ্রের জল। কিন্তু স্বাদু জলকে দুটো ভাগ করা হচ্ছে, মানে মিষ্টি জলকে। আমরা আগে জানতাম কি লোকের পুকুর থেকে জল খেত, তো পুকুরের জল তার মানে নিশ্চয়ই মিষ্টি, লবণ নিশ্চয়ই নেই। আর মোহনার জলে কি হবে? স্বাদু এবং লবণের দুটো ভাগ থাকবে, আর সমুদ্রের জল সম্পূর্ণভাবে নোনা। এবার স্বাদু জল যেটা, তার দুটো ভাগ আছে। একটা হচ্ছে ল্যাটিক বা প্রবাহমান জলভাগ, আর একটা হচ্ছে লেনাটিক বা স্থির জলভাগ। প্রবাহমান মানে কি? একটা নদী যেটা সবসময় প্রবাহিত হচ্ছে সেটা। আর যদি একটা লেনাটিক বলি, অর্থাৎ যেটা স্থির জল, অর্থাৎ একটা পুকুরের জল বলতে পারো, একটা চারিদিক দিয়ে বদ্ধ একটা হ্রদ বলতে পারো, যের মধ্যে জল প্রবাহটা থাকবে না। এই ছিল আমাদের ইকোসিস্টেমের দুটো পার্ট। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।
বাস্তুতন্ত্রের উপাদান, ঠিক আছে, বাস্তুতন্ত্রের উপাদান। তো বাস্তুতন্ত্রের উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাবায়োটিক আর একটা হচ্ছে বায়োটিক, মানে অজীবীয় সজীবীয়। তো এই যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট সেগুলো হচ্ছে অজীব পদার্থ বা জৈব পদার্থের মধ্যে প্রোটিন ফ্যাট, তাছাড়া হচ্ছে তোমার ভৌত পদার্থ। আর বায়োটিক যে কম্পোনেন্ট সেটা হচ্ছে স্বভোজী আর পরভোজী, ঠিক আছে, যে নিজের খাদ্য নিজে তৈরি করে, আর একটা হচ্ছে পরভোজী বা যে অন্যকে খায়, ঠিক আছে। এই যে পরভোজী যে পার্টটা করছি, এই পরভোজী পার্টের মধ্যে আমাদের খাদ্য সম্পর্কগুলো চলে আসে, কারণ পরভোজী পার্টকে আমরা দুই ভাগে ভাগ করবো, ঠিক আছে। পরভোজী পার্টকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে খাদক আর একটা হচ্ছে বিয়োজন। এই যে খাদককে আমরা ন্যাচারালি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে খাদ্যের অভ্যাস, খাদ্যাভ্যাস অনুযায়ী, আর একটা হচ্ছে খাদকের স্তর, খাদকের স্তর অনুযায়ী। খাদ্যাভ্যাস অনুযায়ী যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে তোমার তৃণভোজী, মাংসাশী, সর্বভূত। খাদ্যাভ্যাস যে যেমন খাবার খাইতে অভ্যস্ত, তৃণভোজী, মাংসাশী, সর্বভূত, এই ছিল আমাদের খাদ্যাভ্যাসে। আর খাদক স্তরে যদি করতে যাই তাহলে হচ্ছে প্রাথমিক খাদক, গৌণ খাদক, আর একটা হচ্ছে প্রগৌণ খাদক। এবার এখানটায় আমি উৎপাদকটাকে রাখি স্তরের মধ্যে, ঠিক আছে। প্রাথমিক খাদক খাদ্যাভ্যাসের স্তরে প্রথমে আসবে প্রাথমিক, তারপর হচ্ছে গৌণ, তারপর হচ্ছে প্রগৌণ, ঠিক আছে। এবার প্রাথমিক খাদক কে? যারা ঘাস পাতা খাচ্ছে, যেমন একটা ফড়িং বা ঘাস ফড়িং, তাকে কে খাবে? একটা ব্যাঙ খাবে, প্রগৌণ খাবে একটা সাপ কিংবা ঘাস খাবে, যেভাবে ইচ্ছা করবে, ঠিক আছে। কিংবা ধরো একটা প্রথমে একটা ধরো জুট প্ল্যাঙ্কটন, সরি একটা ফাইটোপ্ল্যাঙ্কটন ছিল, মানে জলের মধ্যে বসবাস করে ছোট ছোট শৈবাল জাতীয় গাছ, তাকে কে খাচ্ছে? একটা ছোট মাছ, তাকে খাচ্ছে একটা বড় মাছ। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের গুরুত্ব কি। বাস্তুতন্ত্রের গুরুত্ব সবাই বুঝতে পারছে, যে একটা প্রত্যেকটা জিনিস প্রতিটা জিনিসের সঙ্গে নির্ভরশীল, কোনো একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সবকটার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এই হচ্ছে বাস্তুতন্ত্র, আর কিছু না। এটা গুরুত্ব এসব পড়ার দরকার নেই, আমাদের রোজগার করতে কিছু আসে না, ঠিক আছে। তো ঠিক আছে, আমি তোমাকে বলে দিই, জাস্ট শুনে নাও। সেটা হচ্ছে বাস্তুতন্ত্র নিয়ে আমরা পড়াশোনা করি বা বাস্তুতন্ত্র নিয়ে যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা কি কি জানতে পারি। বাস্তুতন্ত্র মানে অধ্যয়ন করলে বা পড়লে আমাদের জীব বৈচিত্র্য যেটা, সেটা সম্বন্ধে আমাদের অনেক জ্ঞান হয়। জীবের যে বৈচিত্র্য, ঠিক আছে, জীব বৈচিত্র্য নিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, সেটাতে বাস্তুতন্ত্র পড়ি। এছাড়া ধরো এই যে উদ্ভিদ এবং প্রাণীর বাসস্থান কীরকম হয়, তাদের সুরক্ষা কী হবে, জমির উর্বরতা কেমন হবে, ভূমিক্ষয় কীভাবে বাঁচানো হবে, এগুলো আমরা বাস্তুতন্ত্র পড়লে জানতে পারি। তাছাড়া আদর্শ একটা বাস্তুতন্ত্র বজায় রাখতে যে বা ধরো বজায় রাখার সময় বা কীভাবে আমরা খরা বন্যা থেকে রক্ষা পাবো, এই ধরনের বিশেষ বিশেষ জিনিস বাস্তুতন্ত্র পড়লে বা ইকোসিস্টেম পড়লে আমরা বুঝতে পারি, ঠিক আছে। কেউ যদি পড়াশোনায় না করে, সে নিজের থেকে হয়তো আমি বুঝছি, মানে দেখে দেখে হয়তো 2-5 মিনিট জানবে, কিন্তু পড়াশোনা করলে কি সেটা নিয়ে আরও বিশেষ করে জ্ঞানটা আমাদের বাড়বে। তাছাড়া বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য উদ্ভিদ এবং প্রাণীর যে এই যে অবলুপ্তি, তার ক্ষয়টা আমরা বাঁচাতে পারবো, কারণ আমরা জানি কি প্রত্যেকটা জিনিসই দরকারি। এবার দেখা গেল সুন্দরবনে যত বাঘ আছে সব বাঘটা আমরা মেরে ফেলছি, তাহলে কি হবে? যত হরিণ আছে প্রচুর হরিণ হয়ে যাবে, তাই না? তাতে অসুবিধা, ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল। কারণ এই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য যে উদ্ভিদ প্রাণীর প্রজাতি অবলুপ্ত হয়, তার ক্ষয় থেকে আমরা তাদেরকে বাঁচাতে পারি। কারণ আমরা কি, তারা থাকলে আমাদের যে কতটা পরিবেশের উপর তাদের যে ইম্পর্টেন্স, সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো এইবার আমাদের যে মেইন টপিক, সেটা হচ্ছে আমাদের টপিক লেভেল বা পুষ্টি স্তর। আমি টপিকটা চেঞ্জ করছি, ঠিক আছে। এটা আমাদের বাস্তুতন্ত্র হয়ে গেছে। এরপরে যে টপিকটা আমরা করবো সেটা হচ্ছে টপিক লেভেল বা পুষ্টি স্তর, ঠিক আছে। টপিক লেভেল বা পুষ্টি স্তর। এবার আগে বলে দিই যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়। এই যে টপিক লেভেলটা আছে সেটা হচ্ছে আমাদের যে গ্রিক শব্দ ট্রপোজ, ঠিক আছে, TROPHOS, ট্রপোজ, এর অর্থ হচ্ছে আমাদের পুষ্টি সাধন, ঠিক আছে, বা নিউট্রিশমেন্ট, বুঝতে পারলেন? গ্রিক শব্দ ট্রপোজের অর্থ হলো নিউট্রিশমেন্ট বা পুষ্টি সাধন। তো সুতরাং
জীবগোষ্ঠীর যে খাদ্যের যোগান সংক্রান্ত স্তর তাই হলো পুষ্টি স্তর, বা সেটাই হলো পুষ্টি স্তর। আর আমরা জানি প্রকৃতিতে যে শক্তির মূল উৎস সেটা হচ্ছে সূর্য, ঠিক আছে। প্রকৃতিতে তাহলে শক্তির মেন উৎস কি, ছোটবেলা থেকে বাচ্চাদের পুরো সবাই জানে, সেটা হচ্ছে সূর্য। এরপরে আমাদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হচ্ছে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটাই কিন্তু লাইনটা কোশ্চেনটা তুলবে, বলবে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি চেঞ্জ বা কনভার্সন অফ সোলার এনার্জি টু কেমিক্যাল এনার্জি দিয়ে উদাহরণ দাও, ঠিক আছে। তাহলে হলো কি, উদ্ভিদ সালোক সংশ্লেষ খাদ্য তৈরির সময় কি করছে, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি বা সৌরশক্তি থেকে খাদ্য তৈরির মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে। এটা একটা সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তির একটাই উদাহরণ আছে, ঠিক আছে। এটাই পরীক্ষা দেবে, এটাই মনে রাখবে। আরো আছে উদাহরণ, এটাই মনে রাখবে, আর কিছু জানার দরকার নেই। সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি উদ্ভিদের খাদ্য তৈরি বা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের অপশনে থাকে। এরপর হচ্ছে আমাদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সৌরশক্তি যে রাসায়নিক শক্তিতে উদ্ভিদের বিভিন্ন কলায় সঞ্চিত হচ্ছে, এরপরে পরিপাক ক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা হিট শক্তিতে বা মানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে কি বললাম, ওই যে রাসায়নিক শক্তিটা ছিল সেটা মেকানিক্যাল এনার্জি আর হিট এনার্জিতে কনভার্সন হচ্ছে আমাদের ক্ষেত্রে। আমরা যখন ধরো শাকসবজি ভাত ডাল খেলাম, সেটা কি হলো, রাসায়নিক শক্তিটা আমাদের পেটে গেল, তারপরে সেটা মেকানিক্যাল অ্যান্ড হিট এনার্জিতে কনভার্সন হয়, ঠিক আছে। তাহলে আমরা খাদ্য খেয়েছি, আমাদের শক্তি হচ্ছে আমরা চলন গমন করছি, মানে কি চলন গমন মানে মেকানিক্যাল এনার্জি লাগে। আর হিট এনার্জি মানে কি শরীরের যে রক্তের উষ্ণতা বজায় রাখছে বা বেঁচে থাকার জন্য যে টেম্পারেচার দরকার সেটা আমাদেরকে প্রোভাইড করে যাচ্ছে, সব কিছু। তো আলটিমেটলি সেটা যান্ত্রিক এবং তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর হচ্ছে খাদ্য শৃঙ্খলের পুষ্টির যে স্তর সেটা 3 থেকে 5টা, কোনো জায়গায় দেখবে 3টে, কোনো জায়গায় দেখবে 5টা। মানে পুষ্টির স্তর অনুযায়ী খাদ্য স্তরকে, খাদ্য শৃঙ্খলকে আমরা 3 বা 5টি ভাগে ভাগ করতে পারি। তো সেইগুলো কি কি? প্রথমে হচ্ছে উৎপাদক বা সবজি স্তর, ঠিক আছে। আমি 3টে কিংবা 5টা, আমরা আপাতত 4টে বলি, ঠিক আছে। কোনো জায়গায় বলে 3টে, কোনো জায়গায় 5টা, জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে একই হয়। তো পুষ্টি স্তর অনুযায়ী প্রথমে হচ্ছে উৎপাদক, ঠিক আছে। পুষ্টি স্তর অনুযায়ী প্রথম হচ্ছে উৎপাদক, দ্বিতীয় হচ্ছে প্রাথমিক খাদক স্তর, প্রাথমিক খাদক স্তর। আর 3 নম্বরে হচ্ছে গৌণ খাদক স্তর, গৌণ খাদক স্তর। 4 নম্বরে আরেকটা হচ্ছে প্রগৌণ খাদক স্তর, যেটা আগে করেছিলাম তার সঙ্গে উৎপাদকটা যোগ হয়ে যাবে, প্রগৌণ খাদক স্তর, ঠিক আছে। তাহলে উৎপাদককে উদ্ভিদ, প্রাথমিক খাদককে যে কোনো রকম কীটপতঙ্গ বা যে কোনো শাকাহারী প্রাণী, হরিণ হতে পারে সেখানে, গৌণ খাদক বা ছাগল। গৌণ খাদক হচ্ছে মাছ, বাঘ, সিংহ এগুলো, আর প্রগৌণ খাদক হচ্ছে মানুষ, ভালু, বাজ পাখি, এসব, ঠিক আছে। উদাহরণগুলো লিখছি না, এগুলো তোমরা বুঝতে পেরেছো, এগুলো তোমরা জানো, ঠিক আছে। তো আমি সেটা ভেবে এগুলোর উদাহরণ দিচ্ছি না। তো পুষ্টি স্তর অনুযায়ী দেখে নিলাম যে আমাদের 4টে ভাগ করা, ঠিক আছে। তো প্রথম যে পুষ্টি স্তর সেখানে খাদ্যের যোগান, ঠিক আছে, এই খাদ্যের যোগানটা সব থেকে বেশি থাকে। তাহলে খাদ্যের যোগান যেখানে বেশি হবে সেখানে শক্তি বেশি হবে, তাই না। যেখানে খাদ্য বেশি হবে সেখানে শক্তি বেশি হবে, এটাই তো ভালো না। তাহলে উৎপাদকের খাদ্যের যোগান সব থেকে বেশি, মানে মাটিতে প্রচুর ঘাস আছে কিন্তু ঘাস শরীর কম আছে, অনেক তার থেকেও কম ব্যাঙ আছে, ব্যাঙের থেকে কম সাপ আছে, এটাই তো আমাদের নিয়ম। তাহলে উৎপাদকের শক্তির বেশি আছে, খাদ্য স্তরও বেশি আছে, পুষ্টি স্তরও বেশি আছে। যত নিচের দিকে নামবো পুষ্টি স্তর দেখবো আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। মানে প্রগৌণ খাদকের পুষ্টি স্তর সব থেকে কম, ব্যাপারটা বোঝা গেল। উপর থেকে নিচের দিকে নামবো পুষ্টি স্তর কমতে থাকবে, উপরে বেশি আছে। এই ছিল আমাদের ব্যাপার। এরপর আমরা যেটা করবো ইম্পর্টেন্ট জিনিস, তার মানে পুষ্টি স্তর উপরে, ধরো এটা উপর লিখছি, উপরে বেশি আর নিচের দিকে নামলে কম, সেটা ছিল পুষ্টি স্তর। উপর দিকে বেশি আছে আর যত নিচের দিকে নামলো পুষ্টি স্তরটা কত কমতে থাকবে, লেভেলটা কমতে থাকবে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে খাদ্য পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিড। খাদ্য পিরামিড বা বাস্তুতন্ত্র পিরামিড, এটা ছিল আমাদের পুষ্টি স্তর ছিল ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক হচ্ছে খাদ্য পিরামিড, ঠিক আছে।
তো খাদ্য পিরামিড জিনিসটা বলে দিই, তারপরে বোর্ড ক্লিয়ার করে তারপরে নয় ছবি এঁকে দেবো। আচ্ছা, খাদ্য পিরামিড হচ্ছে আমাদের যে কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত যে খাদ্য খাদকের সম্পর্ক, কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত যে কোনো বাস্তুতন্ত্র রয়েছে, জলাভূমি হোক, বনভূমি হোক, আমাদের মরুভূমি হোক, যেখানে যেখানে খুশি হোক। তো এই যে আমাদের খাদ্য খাদকের সম্পর্ক, তার উপরে ভিত্তি করে পুষ্টি স্তরকে ক্রমান্বয়ে আমরা সাজাতে পারি। ঠিক আছে, এই যে পুষ্টি স্তরটা হচ্ছে, এটাকে খাদ্য খাদকের সম্পর্ক অনুযায়ী এটাকে আমরা আপ ডাউন করতে পারি, উপরে করতে পারি। ঠিক আছে, তো সেই দিক থেকে খাদ্য পিরামিডকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। সেই দিক থেকে আমরা খাদ্য পিরামিডকে কটা ভাগে ভাগ করবো? আমরা করবো 3টে ভাগে। মানে ইকোলজিক্যাল যে পিরিয়ড বা ইকোলজিক্যাল যে পিরামিড, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ইকোলজিক্যাল পিরামিডকে আমরা ভাগ করছি 3 ভাগে। ঠিক আছে, এই 3টে ভাগ আমাদের করতে হবে। তো প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে সংখ্যা পিরামিড। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে সংখ্যা পিরামিড। ঠিক আছে, সংখ্যা পিরামিডটা কি? সংখ্যা পিরামিডটা হচ্ছে পুষ্টি স্তর অনুযায়ী জীবের যে সংখ্যা, ঠিক আছে, সেই সংখ্যা অনুযায়ী আমরা তাদেরকে একটা মানে নিচের দিকে বা উপরের দিকে কোনো একটা দিকে রাখবো। ঠিক আছে, এইটা ছিল সংখ্যা পিরামিড। বা আমরা ধরে নিতে পারি যে প্রতি বর্গ মিটারে কটা গাছ আছে, তো গাছের সংখ্যা অনুযায়ী সাজাবো। বা প্রতি বর্গ মিটারে কটা গাছকে কটা ছাগলে খাচ্ছে, বা সেই বর্গমিটার অঞ্চলে কটা ছাগল আছে, সেই ছাগলকে কটা ভাগে খাচ্ছে। তো তাদের প্রত্যেকের তো একটা সংখ্যা আছে। ধরো বললাম যে মাটিতে প্রায় 10 লক্ষ ঘাস আছে, 10 লক্ষ ঘাসকে 100টা ছাগলে খাচ্ছে, 100টা ছাগল বা 100টা হরিণ খাচ্ছে। তাকে বলে দিলাম যে হয়তো বা তার সঙ্গে হয়তো 100টা গরু মোষও আছে। লাস্টে বলছি যে টোটাল এরিয়াটাই 10টা বাঘ আছে। তো এই যে সংখ্যা, এই সংখ্যা দিয়ে আমরা যেটা ভাববো সেটা হচ্ছে সংখ্যা পিরামিড। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে জীবভর পিরামিড। ঠিক আছে, সেকেন্ড যেটা আমরা করবো সেটা হচ্ছে জীবভর পিরামিড। জীবভর পিরামিডটা কি? জীবভর পিরামিডটা হচ্ছে পুষ্টির স্তর অনুযায়ী বিভিন্ন জীবের যে শুষ্ক জ্ঞান বা জীবের যে ভরের পরিমাণ, তাকে পরপর সাজালে যে পিরামিডটা পাবো সেটা হচ্ছে জীবভর পিরামিড। অর্থাৎ পুষ্টি স্তর অনুযায়ী বিভিন্ন জীবের শুষ্ক যে ওজন, তাকে যদি আমরা পরপর সাজাই তাহলে যে মডেলটা পাবো বা পিরামিডটা পাবো সেটা ছিল জীবভর পিরামিড। ঠিক আছে, এটাকেও মানে গ্রাম প্রতি বর্গমিটার প্রতি ইয়ারে আমরা ভাগ করি। ঠিক আছে, এটা ছিল জীবভর পিরামিড, মানে ওজন দিয়ে। আর একটা হচ্ছে শক্তি পিরামিড। সেটা হচ্ছে প্রতিটা পুষ্টি স্তরে জীবগোষ্ঠীর দ্বারা ব্যবহৃত শক্তি, জীবগোষ্ঠীর দ্বারা ব্যবহৃত যে মোট শক্তির পরিমাণ, প্রতিটি পুষ্টি স্তরে জীবগোষ্ঠীর দ্বারা ব্যবহৃত মোট শক্তির পরিমাণকে পরপর সাজালে যে পিরামিডটা তৈরি হবে তাকে বলা হবে শক্তি পিরামিড। যেটাকে অ্যাকচুয়ালি উৎপাদনশীলতা বুঝতে পারা যায়, যেটা দেখে কি বুঝতে পারি? উৎপাদনশীলতা বুঝতে পারি। তাহলে কি বললাম? প্রতিটি পুষ্টি স্তরে জীবগোষ্ঠী দ্বারা ব্যবহৃত মোট শক্তির পরিমাণকে যদি আমরা পরপর সাজিয়ে একটা পিরামিড তৈরি করি তাহলে লাস্টে যেটা পাবো সেটা হচ্ছে শক্তি পিরামিড। ক্লিয়ার হলো? এই শক্তি পিরামিডটাকে আমরা মানে উৎপাদনশীলতা, এই শক্তি পিরামিড দেখে উৎপাদনশীলতা বুঝতে পারি। এইবার আমি তোমাদেরকে যে মেন যে ছবিটা হয়, অ্যাকচুয়ালি আমাদের যে পিরামিডের যে স্ট্রাকচার হয়, একটা ক্রিটিক্যাল স্ট্রাকচার আছে, একসাথে সবকিছু থাকবে সেরকম। ঠিক আছে, একটু সময় লাগবে, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো নিচের দিকে যেটা থাকে মানে লাস্ট পার্টে, সেটা হচ্ছে উৎপাদন। অর্থাৎ কি? ছোট ছোট ঘাস যেটা প্রচুর পরিমাণে হয়। অর্থাৎ আমাদের যে তৃণ ও সবুজ উদ্ভিদ, তৃণ বা
সবুজ উদ্ভিদ। ঠিক আছে, এটা ছিল এটা। তো এটাকে যেটা আমরা বলে থাকি, সেই এটা এই ঘরটাকে আমরা কি বলি? এই ঘরটাকে বলি প্রথম খাদ্য স্তর। এই ঘরটাকে বলি প্রথম খাদ্য স্তর। একই রকম ভাবে দ্বিতীয়টাকে কি বলবো? দ্বিতীয়টাকে বলবো দ্বিতীয় খাদ্য স্তর। তৃতীয়টাকে বলবো থার্ড খাদ্য স্তর। এবং চতুর্থটাকে কি বলবো? সর্বশেষ বা ফোর্থ বা চতুর্থ, বাংলায় লিখে চতুর্থ খাদ্য স্তর। ঠিক আছে, এইবার এটা অ্যাকচুয়ালি কারা হয়? যারা সবুজ উদ্ভিদ হয় তারা কি করে? নিজের খাদ্য নিজেই তৈরি করে, তাদেরকে আমরা কি বলি? উৎপাদক। তো তারপরে যেটা আমরা বলি সেটা হচ্ছে প্রাথমিক খাদ্য। পরের স্তরে যারা থাকে তাদেরকে বলা হয় গৌণ খাদ্য। এর লাস্টের স্তরে যেটা থাকে তাদেরকে বলা হয় প্রগৌণ খাদ্য। এইবার আলটিমেটলি এদের মধ্যে আছেটা কি? প্রগৌণ খাদ্যকে আছেটা কি? আগে তাহলে সেটা করে। এরপরের যেটা আছে সেটা হচ্ছে প্রাথমিক খাদ্য। সেখানে অ্যাকচুয়ালি আমাদেরকে যারা থাকবে তারা হচ্ছে শাকাহারী, যেমন ধরো খরগোশ। ঠিক আছে, বা আরেকটা বলতে পারো সেটা হচ্ছে কীটপতঙ্গ। তাহলে এই ছিল আমাদের খাদ্য পিরামিড। ঠিক আছে, আর আমরা কি জানি? শক্তি প্রবাহ পরীক্ষার উত্তর হবে একমুখী। ঠিক আছে, এবার তুমি যদি এই পিরামিডকে উল্টো করে দাও তাহলে নিম্নমুখী হয়ে যাবে। এরকম যেমন আছে তাহলে ঊর্ধ্বমুখী হয়ে যাবে। এবার তুমি যেমন ইচ্ছা করে পিরামিড হবে সেটা তোমার ব্যাপার, কিন্তু উত্তরটা হবে একমুখী। এইবার যেটা করলাম আমরা এতক্ষণ ধরে সেটা হচ্ছে আমাদের যে খাদ্য পিরামিড বা খাদ্য পিরামিড ছিল, সেই খাদ্য পিরামিডকে আমরা ভাগ করছি প্রথম খাদ্য স্তর, দ্বিতীয় খাদ্য স্তর, তৃতীয় খাদ্য স্তর এবং চতুর্থ খাদ্য স্তরকে। যেখানে আমরা দেখছি চারটে ভাগ পেলাম, সেটা হলো উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। প্রাথমিক উৎপাদক কারা? উৎপাদক হচ্ছে যারা সূর্যের আলো থেকে শক্তি তৈরি করে, তারা হচ্ছে উৎপাদক। মানে হচ্ছে ঘাস, সে নিজের খাদ্য নিজে তৈরি করছে, তাই সে উৎপাদক, কারণ নিজের খাদ্যটা তৈরি করতে পারছে। কিন্তু একটা কীট পতঙ্গ বা খরগোশ কিন্তু নিজের খাদ্য তৈরি করতে পারে না, সে ঘাসকে খাচ্ছে বা সবুজ উদ্ভিদকে খাচ্ছে, বা এটা যারা ছিল এদেরকে ভক্ষণ করছে কে? এই কীট পতঙ্গ। আমি যদি একটা ঘাস ফড়িং ধরি, সে একটা ঘাসকে খাচ্ছে। এরপরে আছে মাংসাশী প্রাণী যারা, তারা কি করছে? এই সমস্ত খরগোশ কিংবা কীট পতঙ্গকে ব্যাঙে খাচ্ছে, সাপেও খাচ্ছে। আর এদেরকে কে খাচ্ছে? বাজ পাখি ধরো, বা সর্বভূ প্রাণী যারা, সেই ভাল্লুক ধরো একটা, তাহলে সেখানে একটা বাজ পাখি। এই ছিল আমাদের মেন যে আজকের টপিকের মেন পার্ট, সেটা হচ্ছে খাদ্য পিরামিডের বৈশিষ্ট্য বা অন্যান্য সমস্ত